আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিতর্কিত নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ। নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করা কোনোভাবেই কাম্য নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রিজওয়ানা হাসানের। মব জাস্টিসে বিশ্বাস করে না বিএনপি, দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা, শীর্ষ নেতাদের হুঁশিয়ারি। নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধানের আগে ক্লাসে ফিরবেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সচিবালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর জানালেন ছাত্র প্রতিনিধিরা। এবং ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির চিঠি। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানান, 2018 সালের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেন নুরুল হুদা। তবে সে সময় এমন অভিযোগ পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও সুষ্ঠু ভোটের কথা বলে ব্যাপক সমালোচিত হন তখনকার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির করা মামলায় আটকের পর সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা। শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন উভয় পক্ষই। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকি বলেন, 2018 সালে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন কে এম নুরুল হুদা। অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে সে এই নুরুল হুদা, সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক সিসির হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ সহ তার অসুস্থতার কথা তুলে ধরে জামিন আবেদন করেন। আমরা বলেছি যে এই যে ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। রোববার শেরেবাংলা থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার 6 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে উত্তরার বাসা থেকে আটক করা হয় সাবেক সিইসি নুরুল হুদাকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতাপেটা করা অগ্রহণযোগ্য। এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনার থাকার সময় কে এম নুরুল হুদা হয়তো ভাবেননি দায়িত্ব ছাড়ার পর এমন পরিণতি হবে তার। মব জাস্টিসের নামে একদল লোক পুলিশের সামনেই জুতার মালা পরিয়ে তাকে জুতাপেটা করে। বিষয়টি নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। পুলিশের সামনেই এমন ঘটনায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা
খারাপ দেখছেন চিফ পাঠায় দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও কেন মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্নের মুখে পড়েন পরিবেশ উপদেষ্টা। তিনি মনে করেন ক্ষোভ থেকে হয়তো মানুষ এমনটা করছে, তবে এসবে সমর্থন নেই সরকারের, নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই, এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। তো ঘটনা না ঘটলে তো আর বিবৃতি দিতে পারবো না। পুলিশের সামনে তখন কি আমরা কেউ ছিলাম? আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সরকার আরও তৎপর থাকবে বলেও জানান তিনি। রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার মব ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন বিএনপি মব জাস্টিসে বিশ্বাস করে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেফতারে প্রমাণিত হয়েছে বাংলাদেশে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। KM নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে মব সৃষ্টি করে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় সারা দেশ। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন বিএনপি মব কালচারে বিশ্বাস করে না, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে দলটি। ওই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের ভোটে সহযোগিতাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণফোরামের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর দেশ যে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে তা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্বন্ধকে রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নেই। এই সমস্ত ব্যবস্থা যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা। তিনি আরও জানান গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের আন্দোলনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে দলটি কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহী কানাডা। বৈঠকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। এছাড়া PR পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে বাকি দলগুলো একমত না হবে সেসব বিষয়ে জামায়াত গণভোটের প্রস্তাব করবে বলেও জানান তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই
জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া। আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন। আবাসন সংকট দূর করা, নিরাপদ একাডেমিক ভবন সহ 5 দফা দাবি পূরণে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠক করেন তারা। এদিন স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানান দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আন্দোলনে অনেকটা অচল ঢাকা মেডিকেল কলেজ। ক্লাসে নেই শিক্ষার্থীরা, হল ছাড়ার নোটিশ দিলেও তা মানছে না তারা। এদিকে সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজের 7 শিক্ষার্থী। ঘণ্টা দুয়েক আলোচনা করেন তারা। দাবির বিষয়ে একমত পোষণ করলেও লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি হননি বিশেষ সহকারী। তাই আন্দোলন চালিয়ে যাবার কথা জানান শিক্ষার্থীরা। সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক। শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানান তারা। আমরা যেন সামনে যেতে পারি, ছাত্ররাও ক্লাসে ফিরতে পারে এবং আমরাও আমাদের যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। ছাত্রদের হল, যেটা আবারও বলতেছি, ইমিডিয়েট যে সমস্যার সমাধান দরকার সেটুকু যেন হয় এবং লং টার্ম যেটা দরকার সেটা হয়। তবে মন্ত্রণালয়ের দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্কাউটিং এর অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবীর রচনায় এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটসের কাব, কার্নিভাল ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেকে আবিষ্কারের পাশাপাশি বিশ্বকে আবিষ্কার করার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসের কাপ, কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতার জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ 8 জন শহীদ স্কাউটস সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও সারা দেশের শ্রেষ্ঠ স্কাউটসদের দেয়া হয় শাপলা কাপ অ্যাওয়ার্ড। উদ্বোধনী বক্তব্যে স্কাউটসের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্কুল জীবনে বিশ্ব জাম্বরিতে যোগ দিতে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে, এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। স্কাউটদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এখন সময় নিজেকে মেলে ধরার, অভিজ্ঞতার নতুন নতুন দরজা আবিষ্কার করার। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার, দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর মাধ্যমে সময়কে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সের এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো, এখন আমিও থাকতে পারলে ভালো হতো। স্কাউটিং এর শৃঙ্খলা ও কাজের মাধ্যমে পুরো জাতি লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে 28 জুন রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এদিন কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানিমূলক বদলি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকালে এনবিআর ভবনের সামনে প্লাকার্ড ও কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এ সময় লিখিত বক্তব্যে এনবিআর চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম। রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বদলি নীতিমালার তোয়াক্কা না করে কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়নমূলক বদলি করেছেন। এদিকে বর্তমান চেয়ারম্যানকে দেশবিরোধী উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1,08,32,853 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী কাশ্মীরি বেগমের সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছে কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানিয়ে বলেন, জিয়াউর রহমানের স্ত্রী কাশ্মীরি বেগমের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত 52,47,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলেও জানান তিনি। এ সময় মহাপরিচালক আরও বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। জেলা নির্বাচন অফিস থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন মতো অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিয়াউর রহমান সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2 এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে 6 মাস বয়সী শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 7 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 18 এপ্রিল রাতে মায়ের কোলে থাকা 6 মাস বয়সী শিশু সহ 3 জনকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা খালে পড়ে যায়। রিকশায় থাকা মা ও দাদি খাল থেকে উঠে এলেও শিশু শেহরিশের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে কাপাসগোলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 4 বছরে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালাখালায় পড়ে মারা গিয়েছে অন্তত 12 জন এবং নিখোঁজ রয়েছে 2 জন, আর আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এই নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে খাল ও নালাগুলি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
অবশেষে রাশিয়ার সহযোগিতা চেয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠক শেষে পুতিন জানান ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। অন্যদিকে সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনীতির ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে কূটনীতি নয়, মার্কিন হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি তেহরানের। এদিকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের সাথে সাথে সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে সরে যেতে শুরু করেছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সবশেষ খবর জাহিদুল আলমের রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে আজকের সবচেয়ে আলোচিত খবর ইরানি জনগণকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ সময় তাকে সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানান আরাগচি। এদিকে মার্কিন বিমান হামলার একদিন পর আবারও ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব গবেষণা কেন্দ্রগুলোয় কোনোভাবে যেন আর ঢোকা না যায় তা নিশ্চিতেই প্রবেশপথগুলোকে লক্ষ্য করে ফের হামলা। এছাড়া এক বিবৃতিতে দখলদার বাহিনী জানায় তাদের পরবর্তী লক্ষ্য ইসলামী বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তরগুলো ধ্বংস করা। אנחנו ממשיכים לפגוע ולשלול את יכולת שיגור וייצור הטילים של המשטר האיראני. এদিকে জবাব দিতে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহার প্রদেশে ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা এর সাথে কারা সম্পৃক্ত সে খবর পাওয়া যায়নি। এছাড়া এবার দিনেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে সেখানকার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় 13 জুন হামলা শুরুর পর সোমবার সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছিল ইসরায়েলিদের। এদিকে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসরায়েলের দিকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশে প্রতিহত হচ্ছে। এর আগে ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে ইসলামী বিপ্লবী গার্ড কোরের 10 সদস্য নিহত হন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে, তাই অস্তিত্ব রক্ষায় দেশটি আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে। এছাড়া পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এখন দেশটি আত্মরক্ষার তাগিদে লোকচক্ষুর আড়ালে তাদের পারমাণবিক কর্মসূচির পরিধি আরও বাড়াতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। নতুন পদ্ধতিতে নঙ্গরপুরি জাতের করলা চাষে লাভের মুখ দেখছেন যশোরের কৃষকরা। ফলে এই জাতের করলা চাষে আগ্রহী হয়ে পড়ছেন তারা। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষকদের সব ধরনের সাহায্য করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট। গড়ে তোলা হয়েছে কৃষি সেবা ও কৃষি বিপণন কেন্দ্র। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। যশোর সদর উপজেলার নঙ্গরপুরে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিটের উদ্যোগে ক্লাস্টার ভিত্তিক বা নির্দিষ্ট পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ, জৈব সার, জৈব বালাইনাশক সহ প্রয়োজনীয় সব উপকরণ। সেই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ফলে বিনা খরচে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এইবার আদ্দিনের লোকজন এসে তারা এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সার কিভাবে দেবেন, জৈব সার বেশি দেবেন, রাসায়নিক সার কম দেবেন। আগে বিঘা প্রতি খরচ হতো 40 থেকে 50,000 টাকা টোটাল খরচ, এখন সেক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। যে ফরমন টপ দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, এতে উন্নত হচ্ছে মরতেছে। 8 দিন ও পিকেএসএফ এর এই যে কৃষি একটা বিপণন সেল সেন্টার আমরা পেয়েছি। আমাদের সরাসরি আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে, কেয়ারিং খরচ সেটা আমরা বেঁচে যাচ্ছি, এতে আমরা লাভবান হচ্ছি। এখানকার উৎপাদিত করলা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, সবজি চাষের পাশাপাশি বিপণন ব্যবস্থা গড়ে তুলতেও দেয়া হচ্ছে সহযোগিতা। আমাদের কৃষি সেবা বিপণন কেন্দ্রে ব্যবহার করে তারা সবজিগুলো প্রক্রিয়াজাতকরণ করতে পারে এবং প্যাকেজিং করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি। এবং কৃষকদের এটা চাহিদা ছিল, মোটামুটি এটার মাধ্যমে কৃষকদের যে ন্যায্য যে অধিকার সেটা অনেকাংশে পূরণ হবে।
তো আমরা পিকেসি এবং আদিনের পক্ষ থেকে এই কাজটা এবার এই অর্থ বছরে বাস্তবায়ন করেছি। 2024-25 অর্থ বছরে নঙ্গরপুরে 200 বিঘা জমিতে নতুন জাতের করলা চাষ করা হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। দুর্যোগ ও পরিবর্তিত জলবায়ুর কারণে অভ্যন্তরীণ স্থানচ্যুতি বর্তমান সময়ে বৈশ্বিক চ্যালেঞ্জ, যেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ আদায় কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট মুভমেন্ট রিসার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই গবেষণা অভ্যন্তরীণ স্থানচ্যুতি ও ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের আন্তঃসংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে অকার্যকর হয়ে পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা। যার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, আমাদের নদী ভাঙন রোধের ক্ষেত্রে তাকে আমরা কোথায় প্রাধান্য দেই, এটা কিন্তু এরকম একটা দলিল দিয়ে আসলে নির্ধারিত হতে পারে। কাজে এই দলিলটা কেবল যে একটা মেথডিক্যাল এক্সারসাইজ হবে তা না, এই দলিলটা আমি মনে করি যে বৈষম্য নিরসনে এবং সাম্য প্রতিষ্ঠাতে অনেক বড় ভূমিকা রাখবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইকোসিস্টেম ইন অ্যাকশন পাওয়ারিং ফিউচার বিল্ডার্স শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড UBL ও অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ OCB। মূলত তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিনিধি ও সহায়ক সংস্থার সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। বিভিন্ন সেক্টরে পরিবেশ বান্ধব প্রযুক্তি, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ, কৃষি উদ্ভাবন ও স্মার্ট পরিবহন সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টারা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদের, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্নস্টেন্স উপস্থিত ছিলেন। এবারের ঈদে সরকার নির্ধারিত দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সবচেয়ে ভালো মানের চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ 39 টাকা দরে বিক্রি হয়েছে। রাজধানীতে চামড়া সরবরাহ, কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা বলেন, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দরপতন হয়েছে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম জানান, লবণ যুক্তের পাশাপাশি লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতে হবে। শরফুল আলমের রিপোর্ট। চাহিদা কমে যাওয়ায় এবার কোরবানির ঈদে পশুর চামড়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদার ও ট্যানারি মালিকরা জানান, অংশীজনদের সমন্বয়হীনতার কারণেই এবছর পশুর চামড়ার দাম কমে গেছে। এই কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 20 ভাগ চামড়া কম সংগ্রহ হয়েছে বলেও জানান তারা। এই পরিস্থিতির মধ্যে কাঁচা চামড়া সংগ্রহ, মান ও মূল্য নিয়ে সেমিনারে গবেষকরা জানান, কোনো পরিস্থিতিতেই শুধুমাত্র লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা ঠিক হয়নি। মূল্য পাওয়া কখনোই যাবে না যদি না আসলে বাজারে চাহিদা না থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাজারে কতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা সম্পর্কিত তথ্য উপাত্তগুলো সঠিক নয়। আগামী বছর লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণের পাশাপাশি কাঁচা চামড়া মূল্য নির্ধারণটিও তারা যাতে এই কাজটি তারা করে দেন। সেমিনারে জানানো হয়, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দরপতন হয়েছে। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করা যেত, দেন আমাদের চামড়া সরবরাহ পরিস্থিতি অন্তত ভালো থাকতো, মূল্য সঠিক থাকতো। আগামী বছর সমপরিমাণ বা অধিক পরিমাণ আমরা প্রণোদনা দেব, লবণ দিব না। উনি নিজে লবণ কিনে দিয়ে যদি নিয়ে আসেন, সেই চামড়াটায় যদি আমরা প্রণোদনা দিতে পারি। শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে আপনার 25 সালের ভিতরে $5 বিলিয়ন কিন্তু আপনার এটার লক্ষ্যমাত্রা ধরেছিল, কিন্তু সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারিনি। আমরা একমাত্র পারিনি কমপ্লায়েন্স না হওয়ার কারণে। 400-500 কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60 হাজার কোটি টাকা আমরা কিন্তু রপ্তানি করতে পারবো।
ট্যানারিগুলোকে চামড়া রপ্তানিতে লেদার ওয়ার্কিং গ্রুপের সদস্যপদ পেতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চান উদ্যোক্তারা। রপ্তানি আয় বাড়াতে পোশাকের পরেই এই খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিটিআর সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে জাতীয় জাদুঘরের সামনে পাঠায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের চাকরিটা ফেরত দিতে হবে। তদন্ত কমিশন তদন্ত করে তারা দেখবে যে এর সাথে যদি আমাদের কোনো সদস্য জড়িত থেকে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, আমাদের কোনো আপত্তি নাই। যারা নিরপরাধ বিডিআর সদস্য খালাস প্রাপ্ত এবং জামিন প্রাপ্ত এখনো জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া। ওই যে একটা গানে আছে না, প্রতিশ্রুতি তুমি পেটনির চলো না, আমাদেরকে প্রশাসন প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে দেখা করাই দিবে, আজকে কথা বলা দিবে, কালকে মিটিং করা দিবে, কালকে আমাদেরকে বলছে যে আজকে করবে 10টার সময়, আজকে আমাদের মিট করাই দিবে, আজকে বলতেছে কালকে করাই দিবে। ভাই, এভাবে তো আমরা 17 বছর জ্বলতেছি। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 2 বছর পর স্কোয়াডে ফিরেছেন নাইম শেখ ও শামীম পাটোয়ারি। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। সকালে মিরপুরে সংবাদ সম্মেলনে দল নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিপোর্ট করছেন এসএম আশরাফ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক বলতে নাইম শেখের অন্তর্ভুক্তি। সবশেষ 2023 সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই ওপেনার। তবে সাম্প্রতিক বিপিএল আর প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে ফেরানো হয়েছে বলে জানান নির্বাচকরা। নাইম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিংয়ের কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাইম শেখকে সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 5 পেসার নিয়ে লঙ্কা যাচ্ছে টাইগাররা। প্রধান নির্বাচক বলছেন বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল গোছাচ্ছেন তারা। প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন। ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট, সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে মাঠে। স্কোয়াডে জায়গা হয়নি আলোচনায় থাকা ব্যাটার নুরুল হাসান সোহান ও অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারের। মোসাদ্দেকের বিবেচনায় না থাকার কারণও বলেন প্রধান নির্বাচক। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন, অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। 2 ও 5 জুলাই কলম্বোতে প্রথম 2 ওয়ানডে আর 8 জুলাই পাল্লেকেরেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিতর্কিত নির্বাচন করার অভিযোগে শেরে বাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ। নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করা কোনোভাবে কাম্য নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রেজওয়ানা হাসানের। মব জাস্টিসে বিশ্বাস করে না বিএনপি, দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা, শীর্ষ নেতাদের হুঁশিয়ারি। নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধানের আগে ক্লাসে ফিরবে না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সচিবালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর জানালেন ছাত্র প্রতিনিধিরা। এবং ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির চিঠি। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।